হরতাল শব্দটি মূলত একটা গুজরাটি শব্দ, যা সর্বাত্মক ধর্মঘটের প্রকাশক। মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম এই শব্দটি ব্যবহার করেন। এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন। হরতালের সময় সকল কর্মক্ষেত্র, দোকান, আদালত বন্ধ থাকে। তবে সাধারণত অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, গণমাধ্যম সমূহ এর আওতার বাইরে হয়ে থাকে। এটা সাধারণত কোনো একটা দাবি আদায় করা বা এর গুরুত্ব বোঝাতে আহ্বান করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দ্রব্যমূল্যের অত্যাধিক বা ক্রমবর্ধমান বৃদ্ধি রোধ করার ক্ষেত্রে সরকারি দলের দৃষ্টি আকর্ষণ করতে এর ব্যবহার। এছাড়াও বিভিন্ন কারণে হরতাল ডাকা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সরকার সমর্থিত নয় এমন সংগঠন কিংবা বিরোধী দল হরতালের আহ্বান করে থাকে। তবে অরাজনৈতিক কোনো দল ও সরকার সমর্থিত হওয়া সত্ত্বেও সরকারের কোনো কাজের বিরোধিতা করতে হরতালের ডাক দিতে পারে। হরতাল রূপভেদ বিশ্বের সব দেশে বর্তমান থাকলেও ভারতীয় উপমহাদেশে এর রাজনৈতিক হাতিয়ারটি বেশি ব্যবহার হয়ে থাকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে হরতাল কি, হরতালের ইতিহাস কি, হরতাল কখন থেকে শুরু হয়েছে, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ইতিহাস। বৈশ্বিক ইতিহাসে প্রথম দিকে রেকর্ড করা হরতাল অ্যাকশনটি ছিল খ্রিস্টপূর্ব 1170 সালের দিকে। তৎকালীন দাইর আল মাদিনা, যেটি বর্তমান মিশর, সেখানকার মন্দিরের কর্মীরা তাদের দাবি আদায়ের প্রথম স্ট্রাইক বা আমাদের পরিচিত হরতাল পালন করে। এরপর 16 শতাব্দীতে স্ট্রাইক হয় ইংল্যান্ডে। পরবর্তী সপ্তদশ শতাব্দীতে এটি জনপ্রিয়তা পায়। তারপর বিশ্বের বিভিন্ন দেশে দাবি আদায়ের অন্যতম মাধ্যম হয়ে ওঠে হরতাল। 18-19 শতকে ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিতভাবে পালিত হয় হরতাল। আর বিংশ ও একবিংশ শতাব্দীতে এমন কোনো বছর ছিল না যে যখন কোনো হরতাল পালিত হয়নি। উন্নত, উন্নয়নশীল, অনুন্নত দেশগুলোতে বিভিন্ন সময়ে নানান কারণে পালিত হয়েছে হরতাল। এইসব হরতাল পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, নাগরিক সংগঠন, তবে এতে বেশি অবদান ছিল রাজনৈতিক দলগুলোরই। ভারতীয় উপমহাদেশে হরতালের ইতিহাস। ভারতীয় উপমহাদেশের হরতালের ইতিহাস রংপুরের প্রজা সাম্রাজ্য 1783 সনে ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে ডিং বা বিদ্রোহ ঘোষণা করে। ডিং ছিল দাবি পূরণ না হওয়া পর্যন্ত খাজনা দেয়া বন্ধ রাখার আন্দোলন। এই আন্দোলনে প্রজারা সরকারের বিরুদ্ধে নয়, বিদ্রোহ প্রকাশ করেছিল সরকার কর্তৃক নিয়োগকৃত স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। রংপুরের প্রজাদের এই ডিং আন্দোলনের আদলে পরবর্তী সময়ে যশোর, নদিয়া, পাবনার নীল চাষিদের ডঙ্কা আন্দোলন গড়ে ওঠে। 1859-60 সনের এই আন্দোলনে বাংলার নীল চাষিরা ডঙ্কা বাজিয়ে ঘোষণা দেয় যে তারা আর নীল চাষ করবেন না। একটি ডঙ্কার আওয়াজ শোনা মাত্র দূরে আর একটি ডঙ্কা বাজানো মানে ছিল সেখানেও ওই আন্দোলনের শরিকরা সংহতি প্রকাশ করেছিল। একইভাবে 1850-1860-এর দশকে ফরাইজি আন্দোলনের কৌশল ছিল জোট। জমিদার কর্তৃক বেআইনি ও অন্যায়ভাবে আরোপিত আবওয়াব বা খাজনা ব্যতীত আদায়ের বিরুদ্ধে প্রজারা জোট গঠন করে প্রতিরোধ রচনা করে। প্রতি পরগনায় কৃষকদের নিয়ে জোট গঠন করা হয়। স্থানীয় জোটগুলো সংশ্লিষ্ট হয় আঞ্চলিক জোটের সঙ্গে। আঞ্চলিক জোট সমন্বয়ে গঠিত হয় কেন্দ্রীয় জোট। 1873 সালে পাবনা কৃষক বিদ্রোহ সংগঠকরা যে আন্দোলন পরিচালনা করে তা ছিল আজকের ধর্মঘটের অনুরূপ। ধর্মঘট হচ্ছে হিন্দু কৃষক পরিবারের এক দেবতার প্রতীকী স্বরূপ পাত্র। এই পাত্র স্পর্শ করে পূজারা প্রতিজ্ঞা করে যে পরিচালিত প্রতিষ্ঠিত খাজনা হারের উপরে তার কোনো বাড়তি খাজনা দেবে না। কার্যক্রম। শান্তিপূর্ণ হরতালের মূল কার্যক্রম হয়ে থাকে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। অর্থাৎ হরতাল সমর্থকরা রাজপথে বেরিয়ে একত্র হয়ে উচ্চস্বরে নিজেদের দাবি দাওয়া জানান দিয়ে থাকেন। কিন্তু কখনো কখনো এর পদ্ধতি ব্যবহার করতে গিয়ে মাত্রাতিরিক্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কিংবা আইন বহির্ভূত কাজে নেমে যাওয়া হরতালকে শান্তিপূর্ণ রাখে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী হরতাল সমর্থকদের বাধা দিতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। এই ধরনের দাঙ্গা মোকাবেলায় পুলিশের বিশেষ দাঙ্গা বাহিনী নিয়োজিত হয়ে থাকে। পুলিশই সাধারণ লাঠি দিয়ে আঘাত করা, লাঠিচার্জ, গরম পানি ছিটিয়ে দেয়া, কাঁদানে গ্যাস, টিয়ার সেল ছুড়ে দেয়া কিংবা রাবার বুলেট দিয়ে গুলি করে আহত করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করা হয়। কিছু ব্যতিক্রমভাবে পুলিশও বেআইনিভাবে বন্দুকের বাট কিংবা বুট দিয়ে পিকেটারদের উপর চড়াও হতে দেখা গেছে। পুলিশই এই মারমুখী আচরণ অধিকাংশ সময় হরতাল সমর্থকরা সুনজরে দেখেন না। এই জন্য তারা পাল্টা আক্রমণ করতে ইট, পাটকেল ছোড়েন কিংবা নিরাপত্তা বাহিনীর ছুড়ে দেয়া টিয়ার সেল তুলে আবার নিরাপত্তা বাহিনীর দিকেই ছুড়ে মারেন।
এতে অনেক ক্ষেত্রে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটতে দেখা যায়। এ সকল ক্ষেত্রে ধৃত পিকেটারদের পুলিশ গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায়। হাতিয়ার ও নৈরাজ্য। হরতালের সবচেয়ে বড় হাতিয়ার হলো হরতালকারীদের কণ্ঠস্বর। সাধারণত তারা রাজপথে বেরিয়ে চিৎকার করে নিজেদের দাবি দাওয়া জনসমক্ষে কিংবা গণমাধ্যমের সামনে পেশ করে থাকেন। তবে মিছিল করার ক্ষেত্রে অনেক সময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। এই ধারণায় মিছিল হরতালের অনেক বড় একটা হাতিয়ার। তাছাড়া হরতাল সমর্থকরা টায়ারে আগুন লাগিয়ে হরতাল পালন করে। ইট পাথর নিক্ষেপ, পুলিশের সাথে সংঘর্ষ হয়ে থাকে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিতে গাছপালা কেটে রাস্তা অবরোধ, ট্রেনের স্লিপার খুলে ফেলা হয়, যাতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। আইনি দৃষ্টিকোণ। হরতাল কোনো দেশের জনগণের আইন সিদ্ধ হাতিয়ার, কিন্তু হরতালের নামে নৈরাজ্যকারীদের সরকার কঠোর হস্তে দমন করে। এর আওতায় কখনো কখনো রাজনৈতিক প্ররোচনায় শান্তিপূর্ণ হরতালকারীও সাজাপ্রাপ্ত হয়ে থাকেন। সাধারণত হরতালে অন্যায় করে থাকলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পিকেটারদের গ্রেপ্তার করে হাজতে নিয়ে যান। কিন্তু 2011 সালে বাংলাদেশের রাজনৈতিক সরকার হরতালকারী কিংবা হরতালের নামে নৈরাজ্যকারীদের তাৎক্ষণিক সাজা দিতে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা করেছে এবং এই আদালত পুলিশি গ্রেপ্তারের সাথে সাথে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতকে বা গ্রেপ্তারকৃতকারীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থাকেন। এই আদালতের বৈধতা বিষয়ে বিশেষজ্ঞগণ একমত নন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হরতাল শুধুমাত্র স্লোগান, বিভিন্ন ধরনের দাবি দাওয়া এবং বিরোধী দল সমর্থিত কিছু দাবি সরকারের কাছ থেকে নেওয়ার জন্য হরতাল ডাকা হয়। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হরতাল সমর্থিত শান্তিপূর্ণ হরতালই সংঘর্ষের রূপ নেয়, এমনকি পুলিশের সাথে বিভিন্ন ধরনের সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। এরপরে বিভিন্ন ধরনের আইনি দাবি করার পরে এটা সংঘর্ষ রূপ নেয় এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেইভাবেই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।